দর্শক, জব অ্যাপ্লাই এর নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আমরা বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনে কিছু নিয়োগ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা একটু দেখব এবং কীভাবে আবেদন করা যায় সেটা একটু দেখব। দেখেন, এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে অভিসহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের 26টি পদ। এরপরে আছে বুক বাইন্ডার 2, বার্তাবাহক 19 গ্রেড 1টি পদ, অভিসহায়ক 20 17টি পদ, মালি এবং পরিচালনাকর্মী 1টি করে পদ। ওকে, তো অভিসহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য আপনার যোগ্যতা লাগতেছে এইচএসসি। হ্যাঁ, এখানে বলতেছে আলিম বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ওকে, যেহেতু মাদ্রাসা এই জন্য আলিম বলছে, তো আলিম হলেও হবে, এইচএসসি হলেও হবে। এরপরে এই যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং এমএস অ্যাক্সেস এবং ইন্টারনেট এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, আর বুক বাইন্ডার এটা হচ্ছে এই এসএসসি দিলে এসএসসি পাস হলেই হবে, আর বাকিগুলো অষ্টম শ্রেণী। ওকে, আর এই আবেদনের শেষ শুরু তারিখ হচ্ছে 11 অর্থাৎ 11ই আগস্ট 2026, আর শেষ হচ্ছে 3রা সেপ্টেম্বর 2026। ওকে, আর 16 অর্থাৎ 1 নম্বর পদের জন্য আবেদন ফি হচ্ছে আপনার 100 + 12 112 টাকা, আর বাকি পদগুলোর জন্য আপনার আবেদন ফি হচ্ছে 56 টাকা। ওকে, এখন আমরা আবেদন করব। আবেদন করার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটে দিয়েছে বিএমইবি, আচ্ছা আমরা এই ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করব। চলেন আমরা একটু যাই বিএমইবি ডট টেলিডক। ওকে, টেলিডক বানানটা মিস্টেক হচ্ছে, বিএমইবি, সরি এখানে পি আসছে, এখানে ইবি হবে, বিএমইবি টেলিডক। ওকে, আচ্ছা এই ওয়েবসাইটটা আমাদের আসতেছে না একটু। ওকে, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এইখানে লিখবেন বিএমইবি ডট টেলিডক, টেলিডক, আমাদের বানানটা মিস্টেক হয়েছিল, টেলিডক তারপর .com। এখান থেকে আপনার উপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। আর নিচে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার অনলাইন। এর আগে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, তখন হচ্ছে যে এটা হচ্ছে যে 5 ফেব্রুয়ারি 2026। ওকে, এখন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চেকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর আপনি কোন পোস্টে আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টে আবেদন করবেন, সেই পোস্টে ক্লিক করতে হবে। কারণ আমি অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আমার অল জবসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া আছে, এই জন্য আমি ইয়েসে ক্লিক করব। আপনার নাই থাকলে আপনি নোয়ে ক্লিক করবেন। আর যাদের জানা নাই এই সাবস্ক্রিপশনটা কীভাবে নেবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করে এখানে আমার একটা নাম্বার আছে, আমি নাম্বারটা দিব। ওকে, এই নাম্বারটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। তাহলে এটা আমার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, এই যে দেখেন প্রিমিয়াম অল জবসের প্রিমিয়াম মেম্বারশিপ নিলে এই ঘটনাটা ঘটবে আপনার এখানে, এটা অটোমেটিক আপনার হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। ওকে, সবগুলো পদ আমি প্রথমবার ফিল আপ করছি, এখন আর এখানে ফিল আপ করা লাগে না, সব ফিল আপ হয়ে আছে আমাদের। এখান থেকে প্রথমে আপনার বরাবরের মতো নাম দিতে হবে, তারপরে আপনার নাম বাংলা দিতে হবে, অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন। তারপরে হচ্ছে যে আপনার ফাদার্স নেম ইংরেজিতে, তারপরে পিতার নাম বাংলায়, এরপরে মাদার্স নেম ইংরেজিতে, তারপরে মায়ের নাম বাংলায়, সব কিছু আপনার সার্টিফিকেট ফলো করে দিবেন। তারপরে আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে। এরপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ, অবশ্যই রিলিজন আপনি যে ধর্মের সেই ধর্ম আপনাকে দিতে হবে সেট করে। ওকে, এখানে ক্লিক করলে সব ধর্ম বের হবে। ইসলাম, হিন্দুইজম, বৌদ্ধইজম, খ্রিস্টানিয়ানিটি, আদার্স। ওকে, এখান থেকে যে ধর্ম আপনি সেই ধর্ম দিবেন। তারপরে এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আর যদি থার্ড জেন্ডার হয় তাহলে থার্ড জেন্ডার। এরপরে ন্যাশনাল আইডি, এখানে আপনার যদি ন্যাশনাল আইডি থাকে, ন্যাশনালিটি তো অবশ্যই থাকতে হবে। ন্যাশনালিটি থাকলে ন্যাশনালিটি ইয়েস ক্লিক করে এখানে নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে ইয়েস যদি নো করে দেন তাহলে কিন্তু কোনো কিছু শো করবে না। এখানে ইয়েস করে দিলে এখানে নাম্বার শো করার ঘর দেবে, এখান থেকে নাম্বার সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনার যদি ন্যাশনাল আইডি কোনো কারণে না থাকে, যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ন্যাশনাল আইডিতে নো সিলেক্ট করে বার্থ রেজিস্ট্রেশনে ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করে তাহলে সেই নাম্বারটা দিতে হবে। যে কোনো একটা নাম্বার আপনাকে লাগবেই, হয় ন্যাশনাল আইডি, না হয় বার্থ রেজিস্ট্রেশন, না হলে পাসপোর্ট আইডি, এই তিনটার মধ্যে যে কোনো একটা লাগবেই। ওকে, আমার ন্যাশনাল আইডি আছে, বার্থ রেজিস্ট্রেশন নাই, পাসপোর্ট আইডি নাই, এগুলোতে নো দিলাম। ওকে, এবার আছে যে মেরিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, মেরিট হলে মেরিট। ওকে, এরপর হচ্ছে মোবাইল নাম্বার আপনাকে মোবাইল নাম্বার সিলেক্ট করে দিতে হবে। তারপরে ওই একই নাম্বার আবার কনফার্ম করতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার একই নাম্বার দিতে হবে নিচে। তারপরে একটা ইমেল আইডি আপনাকে এখানে সেট করতে হবে।
তারপরে ইমেল আইডি দেওয়ার পর এখানে কোটা, যদি আপনার কোটা থেকে থাকে তাহলে কোন ধরনের কোটা, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, চাইল্ড অফ মার্টার্ড ফ্রিডম ফাইটার। ওকে, কোটার এভিজেশন যদি একটু ব্যাখ্যা করি তাহলে হচ্ছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ আপনি আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আর চাইল্ড অফ মার্টার্ড ফ্রিডম ফাইটার, অর্থাৎ আপনি যদি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হন, অর্থাৎ আপনার মা বাবা কেউ যদি মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চাইল্ড অফ মার্টার্ড ফ্রিডম ফাইটার। এরপর হচ্ছে চাইল্ড অফ ওয়ার হিরোইন, বীরঙ্গনা, অর্থাৎ আপনি যদি কোনো মহিলা মুক্তিযোদ্ধার সন্তান হন, বীরঙ্গনা। এরপর হচ্ছে যে ফিজিক্যাল হ্যান্ড চ্যালেঞ্জড, শারীরিকভাবে যদি আপনি অসুস্থ হন, প্রতিবন্ধী। এখানে এথনিক মাইনরিটি মানে ক্ষুদ্র জাতিসত্তা, তারপরে থার্ড জেন্ডার, এবার এখানে আছে নট অ্যাপ্লিকেবল। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হয়, এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। ওকে, তারপরে হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি যদি সরকারি কোনো চাকরি ইতিমধ্যে করে থাকেন। আর হচ্ছে যে সেমি গভর্নমেন্ট অর্থাৎ আধা সরকারি বলতে আপনার যে ধরেন যে এমপিওভুক্ত যে স্কুল কলেজ বা মাদ্রাসা আছে, এগুলি যদি কোনো জব করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি। অটোনোমাস আছে ওনার কোনো স্বায়ত্তশাসিত শিক্ষা বা প্রতিষ্ঠান, যেমন বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, এগুলোতে যদি জব করে থাকেন তাহলে অটোনোমাস সিলেক্ট করতে হবে। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, আপনি এখানে যে আমরা কি এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অ্যাপ্লাই করতেছি, এই মাদ্রাসা শিক্ষা বোর্ডে যদি কোথাও আপনি ইতিমধ্যে চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করতে হবে। তার যদি কোনোটাই না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল। ওকে, এরপরে নিচে আপনার এখানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনাকে কেয়ার অফ, এখানে আপনার বাবা অথবা মা, আপনি যার অধীনে আছেন, বাবা থাকলে বাবা, মা থাকলে মায়ের নাম দিবেন, আর অন্য কোনো অভিভাবক থাকলে তৃতীয় তাহলে তার এনার নাম দিবেন। নাম দেওয়ার পর কেয়ার অফ ওনার নাম দিবেন, দেওয়ার পরে আচ্ছা প্রথমে তারপরে হচ্ছে যে এখানে আপনার ঠিকানাটা একবারে দিবেন, প্রথমে ভিলেজ, তারপরে আপনার যদি শহরে তাহলে রোড, তারপর হাউস নাম্বার, তারপরে ফ্ল্যাট, আর যদি গ্রাম হয় তাহলে আপনার কী বলে গ্রাম, তারপরে আপনার কাঠার পোস্ট, তারপরে আপনার থানা, আপনার জেলা, এভাবে দিবেন। দেওয়ার পরে নিচে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, তারপরে অফিস সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন। তারপরে আপনার পোস্টকোডটা যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার এলাকা অনুযায়ী এখানে গুগলে সার্চ করলে আপনি পোস্টকোড পেয়ে যাবেন। ওকে, এরপরে আপনার যদি ঠিকানা একই হয়, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে যে এই বক্সে ক্লিক করবেন, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যেগুলো তথ্যগুলো দিয়েছেন সবগুলো এখানে চলে আসবে। আর যদি আলাদা হয় আমরা বর্তমান ঠিকানা এবং আস্থায়ী ঠিকানা, তাহলে সেক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করতে হবে। ওকে, উল্লেখ করার পর এখানে আপনার যে এসএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেল, এখান থেকে আপনার এসএসসির তথ্য দিতে হবে। প্রথমে এসএসসি, আপনি যদি এসএসসি হন তাহলে এসএসসি, আপনি যদি দাখিল থেকে পাশ করেন তাহলে দাখিল, এসএসসি ভোকেশনাল থেকে পাশ করলে ভোকেশনাল, ও লেভেল ইংরেজি মিডিয়াম থেকে যদি হয় তাহলে ও লেভেল, তারপরে এসএসসি ইকুইভ্যালেন্ট মানে এসএসসি সমমান, তারপর হচ্ছে যে দাখিল ভোকেশনাল থেকে যদি পাশ করেন তাহলে এগুলো সেল করতে হবে। ওকে, এরপর আপনার সেই পরীক্ষার রোল নম্বর দিতে হবে, তারপরে গ্রুপ সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স নাকি বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজতে হচ্ছে কমার্স, ওকে, নাকি জেনারেল, যেটা যে ইয়েতে পাস করছেন সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে, আপনাদের যে বোর্ড। তারপর এখান থেকে রেজাল্ট সিলেক্ট করতে হবে। রেজাল্ট আপনার যদি জিপিএ আউট অফ 5 হয় তাহলে আউট অফ 5 সিলেক্ট করে এখানে পাশে লিখে দিতে হবে। আর এখানে পাসিং ইয়ার কত সালে আপনি পাস করছেন এটা এখানে বসে দিতে হবে। তারপর নিচে আছে আপনার এইচএসসির তথ্য এখানে দিতে হবে, প্রথমে এইচএসসি। আর যদি আপনি আলিম হয় আলিম, তারপরে এখান থেকে অনেকগুলো অপশান আছে, আপনার যেটা হয় একটু চেক করে নেবেন, কোথাও বুঝতে সমস্যা হলে একটু বলবেন। তারপর আছে রোল নং, তারপর নিচে আছে গ্রুপ, এরপরে এখানে বোর্ড, আবার তারপর রেজাল্ট, এখানে পয়েন্ট লিখে দিতে হবে। এবার পাসিংয়ে কত সালে পাস করছেন এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল এখানে কি চেক মার্ক দিয়ে গ্র্যাজুয়েশনের তথ্য দিবেন। আর এখান থেকে মাস্টার্স যদি থাকে তাহলে মাস্টার্সের তথ্য দেবেন, অর্থাৎ স্নাতক আর স্নাতকোত্তর দুইটারই তথ্য এখানে যদি থাকে তাহলে দিয়ে দেবেন। তবে আমি যেটা জানি বা আমাকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে চাকরিতে যতটুকু যোগ্যতা চায় ততটুকু নাকি দেওয়া উত্তম। আমি জানি না ব্যাপারটা, আপনারা অবশ্যই আরও শিওর হয়ে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনার হচ্ছে যে ইফ অ্যাপ্লিকেবল, এখানে যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখান থেকে ক্লিক করে এই সব তথ্যগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কোথায় জব করছেন, কী পদে ছিলেন, কত তারিখ থেকে কত তারিখে হচ্ছে আপনি জবটা করছেন কন্টিনিউ,
সংস্থার নাম কি, ঠিকানা কোথায়, তারপর হচ্ছে যে জবের ডিসক্রিপশন মানে বর্ণনা জবের, হ্যাঁ ওকে। আর এগুলো কোনো কিছু যদি আপনি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে একটু ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে টুক করে জেমিনিতে চলে যাবেন, ওকে। এরকম করে আমি লাইট শট দিয়ে স্ক্রিনশট নিচ্ছি, এখানে এই স্ক্রিনশট নিয়ে কপি করে টুক করে জেমিনিতে চলে যাবেন। পিসি বা কম্পিউটারে আছেন বা মোবাইলে আছেন, সেখান থেকে যে গুগলে আসবেন, গুগলে এসে লিখে সার্চ করবেন জেমিনি, যে EMINI জেমিনি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে গুগল জেমিনি আসবে। এখান থেকে আপনি ওই যে ছবিটা কপি করলেন, এটা যদি আপনি Ctrl+V দিয়ে পেস্ট করেন তাহলে এটা এখানে তথ্যটা চলে আসলো। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এই যে আপলোড ফাইল থেকে আপনার কম্পিউটারে যেখানে ছবিটা আপলোড করছেন বা সেভ করছেন সেখানে গেলেই আপনি এই ছবিটা এখানে আপলোড করতে পারবেন। এখানে আপলোড করার পর ওকে বলবেন যে বাংলায় বুঝিয়ে বলো, ওকে। এভাবে বললে আপনাকে সব বাংলায় বুঝিয়ে দিবে, ওকে। একটু যদি আমরা ওয়েট করি, দেখেন যে এমপ্লয়ি 1 চাকরির ধরন, এখানে বলতেছে যে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে যে চাকরিটি স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক নাকি সরকারি বা বেসরকারি ছিল। তারপরে অর্গানাইজেশন প্রতিষ্ঠানের নাম, রেজিগনেশন না পদবি, অ্যাড্রেস, প্রতিষ্ঠানের ঠিকানা, হ্যাঁ, তাহলে হচ্ছে যে চাকরির মেয়াদ, এসবগুলো এখানে দিচ্ছে। আপনি যদি কোনো কিছু না বোঝেন তাহলে ওকে জিজ্ঞাসা করবেন যে এটা আমাকে বুঝিয়ে দাও, ওকে, বা এটা কী দেবো, ওকে। তো এখন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে জেমিনি থাকার কারণে, ওকে। এগুলো আমরা কিছুই করতেছি না। আপনার নিচে এখানে বলতেছে যে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এটা যদি আমরা কম্পিউটার মধ্যের ওপরে কি দিচ্ছি, এই জন্য আমাদেরকে এর অতিরিক্ত চাচ্ছে যে আপনার বলছে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ 20 ওয়ার্ডস বাংলা। আচ্ছা, এখানে বলতেছে যে বাংলায় আপনার প্রতি মিনিটে 20টা ওয়ার্ড টাইপ করার এবং ইংরেজিতে 28টা ওয়ার্ড টাইপ করার ক্ষমতা আছে নাকি নাই, এখান থেকে আমরা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে ইয়েস। আর তারপরে এখানে বলছে ডু ইউ হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে তোমার হচ্ছে যে এই যে ইমেজ ওয়ার্ড, ইমেজ এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেজ অ্যাক্সেস এবং ইন্টারনেট এসব বিষয়ে কাজ করার অভিজ্ঞতা আছে নাকি নাই, এখান থেকে অবশ্যই ইয়েস দেওয়ার পর আপনাকে এখানে ভেরিফিকেশন করতে দিতে হবে। এখানে যে কোডটা আছে সেটা হচ্ছে যে আচ্ছা এখানে তো আগে বড় হাতে দিয়ে দেবে সব, জি তো NW, ওকে। দেওয়ার পরে এখান থেকে আপনাকে এই যে চেক মার্ক দিতে হবে। চেক মার্ক দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এই পেজটাতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে আপনার এখানে আপলোড ইমেজ, এখান থেকে আপনাকে চুজ ফাইল থেকে ক্লিক করে আপনাকে যে ছবি আছে সেই ছবি আপলোড করে দিতে হবে প্রথমে। আর নিচে আছে যে সিগনেচার আপনার আপলোড করে দিতে হবে, ওকে। আমার তো এটা অটোমেটিক সব নিয়ে এনেছে। তো এখন আমরা যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে যে ছবির সাইজ নিয়ে। ছবির সাইজ কিন্তু আমাদের 300x300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ আছে 300x80 পিক্সেল, ওকে। তো এই সাইজটা আপনারা কীভাবে করবেন ছবিগুলো, তো এটি করার জন্য আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো সিগনেচার রিসাইজিং টুল, এখানে ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটে এখানে ফটো রিসাইজার, এরপরে আছে 300x80, এসে যে সিগনেচার রিসাইজার। এখানে আপনি যে ফটো রিসাইজ করতে চান তাহলে এখানেও ফটো রিসাইজারে ক্লিক করতে হবে। এরপরে আপনার এখানে যে সিলেক্ট ফটো, এখানে ফটোটা আপনার সিলেক্ট করে দিলে আপনি যে ফটো আপলোড দিতে চাচ্ছেন সেই ফটো যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এটা অটোমেটিক আপনার রিসাইজ হয়ে যাবে, ওকে। আমি যদি এটা দিই তাহলে এটা অটোমেটিক আমার রিসাইজ হয়ে যাবে ফটোটা। এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার রিসাইজ হওয়া ফটোটা, অর্থাৎ 300x300-তে এটা ফটোটা অটোমেটিক রিসাইজ হবে। রিসাইজ হয়ে আপনার এটা এই যে ডাউনলোডে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে, ওকে। ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার যদি একটু আগে সিগনেচারটা দিয়ে ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পর এখানে ক্লিক করে ছবিটা এখানে আপলোড দিয়ে দেবেন। এটা অটো 300x80-তে হয়ে যাবে, ওকে। আপনাকে কিছু করতে হবে না, ওকে। তো এভাবেই মূলত আপনারা কাজটি করবেন যদি আপনাদের ফটোর সমস্যা থাকে। এরপরে সর্বশেষ এখানে আছে চেকমার্কে ক্লিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে পরে আপনার এই ইন্টারফেস আসবে। এই তো আপনার কাজ কমপ্লিট। এখন আপনাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে কী করতে হবে, মেসেজে টাইপ করতে হবে। তো পেমেন্ট করার যদি আপনি না পারেন তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা দেখলে আপনি কীভাবে পেমেন্ট করবেন টেলিটক সিম ব্যবহার করে। এটা অবশ্যই পেমেন্ট করার জন্য টেলিটক সিম ব্যবহার করতে হবে। তাহলে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন, আর যদি তাও না পারেন তাহলে কমেন্টে জানাবেন। আর এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ফর্মটা ডাউনলোড হবে, ওকে। ডাউনলোড হয়ে করে আপনি যে কোনো জায়গায় রাখিয়ে দিতে পারেন।